দীর্ঘ এক যুগ পরে বাবার বাড়ি থেকে কল এসেছে আমার ফোনে। নাম্বারটা আমার ফোনে সেভ করা থাকতেও এই নাম্বারে ফোন দেওয়ার অধিকার আমি একদমই হারিয়ে ফেলেছিলাম। ফোন আসা দেখে আমি আনন্দে চিৎকার করে ডাকলাম আমার স্বামীকে। আমার চিৎকার শুনে আমার স্বামী এসে বলে, কি হয়েছে, বাড়িতে ডাকাত পড়লো নাকি? আমি যেন আনন্দে কিছুই বলতে পারছি না। ফোনের স্ক্রিনটা আমার স্বামীর সামনে ধরলাম। আমার স্বামী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সেও অবাক হয়ে গেল। আমার স্বামী বলল, তোমার বাবা ফোন করেছে, তাড়াতাড়ি ফোন ধরো, না হয় কেটে যাবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ধরছি। ফোনটা রিসিভ করার আগেই ফোনটা কেটে গেল। তখন আমার মুখের হাসিটাও চলে গেল। আমি কল ব্যাক করবো কিনা এটা ভাবতে ভাবতেই আবার ফোনে কলটা আসলো। আমি আর 1 মিনিটও দেরি করলাম না, ফোনটা রিসিভ করেই বললাম, হ্যালো বাবা। ওপাশ থেকে সেই আমার বাবার গম্ভীর চিরচেনা কণ্ঠটা শোনা গেল। বাবা বলল, বিথি। আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? বাবা বলল, আমি কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক, তুমি কি কালকে আসতে পারবে একবার এই বাড়িতে? আমি বললাম, আমি আসবো বাবা। বাবা বলল, হ্যাঁ তোমাকেই আসতে বলছি। বাবা বলল, তবে তুমি একা আসবে? আমি বললাম, হ্যাঁ বাবা অবশ্যই আসবো। আমি আরো বললাম, মা কেমন আছে? বাবা ওপাশ থেকে কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। এরপর আমি হাসতে হাসতে আমার স্বামীকে বললাম, বাবা কাল ওই বাড়িতে যেতে বলছে আমাকে। আমার স্বামী অবাক হয়ে বলল, সত্যি? অবশেষে আমি আমার শ্বশুর বাড়িতে যাব, আর আমার বাচ্চাও তার নানার বাড়িতে যাবে। আমি তখন একটু অস্বস্তি বোধ নিয়ে বললাম, না মানে বাবা আমাকে একা যেতে বলছে। এ কথা শোনা মাত্রই আমার স্বামীর মুখটা ফ্যাকাশে হয়ে উঠলো। একটু আশার আলো জল জল করে জ্বলেও যেন নিভে গেল। আমার স্বামী বলল, তাই? ব্যাপার না, এত বছর পরে যখন তোমাদের দেখা হচ্ছে, বাবা আর মেয়ে মনে হয় কেঁদেই ভাসাবে। এটা আমাদের বাবা আর ছেলের দেখা একদমই উচিত না। আমরা না হয় পরে যাব। আমি বুঝতে পেরেছি আমার স্বামীর মনে কষ্ট পেয়েছে। পরের দিন সকাল 7টা বাজে, আমার ছেলে তখন ঘুমিয়ে আছে। আমার ছেলের কপালে চুমু দিয়ে আমি যখন বিছানা থেকে উঠে যাব, তখন দেখি আমার পাশে আমার স্বামী দাঁড়িয়ে আছে। আমার স্বামী বলল, কান্না করছো কেন? আজকে তো তোমার সুখের দিন। দীর্ঘ 12 বছর পরে তোমার বাবা ফোন করে তোমাকে ডেকেছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমি তখন আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তোমাকে ছেড়ে একা যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার স্বামী তখন বলল, এই বোকা, এত কান্না করছো কেন? এত কষ্ট পর কি আছে? তাছাড়া তুমি তো তোমার আপন জনদের কাছেই যাচ্ছ। আমাদের ছেলেটা ঘুমাচ্ছে, চলো তোমাকে একটু সামনে আগাই দিয়ে আসি। এরপর ঘন্টাখানিক পর আমার স্বামী বাসায় এসে দেখতে পেল আমাদের ছেলে ডাইনিং টেবিলে বসে আছে। আমার স্বামী দৌড়ে ডাইনিং টেবিলের সামনে গেল। আমার ছেলে জিজ্ঞাসা করছে, আব্বু এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর আম্মুকেও তো সারা বাড়িতে খুঁজে পাচ্ছি না। আমার স্বামীর হাতে একটা প্যাকেট দেখে আমার ছেলে জিজ্ঞাসা করলো, আব্বু তোমার হাতে এটা কিসের প্যাকেট? আমার স্বামী বলল, বাবা তোমার জন্য আমি নাস্তা আনতে গিয়েছিলাম, আর তোমার আম্মু একটু তোমার নানার বাড়িতে গিয়েছে। আমার ছেলের জ্ঞান হওয়ার পর কখনোই আমাকে তার নানার বাড়িতে যেতে দেখে নাই। আমার ছেলে অবাক হয়ে বলল, আম্মু নানু বাড়িতে গিয়েছে? আমার ছেলে বলল, আব্বু আমরা যাব না? তখন আমার স্বামী বলল, হ্যাঁ আগে আম্মু ঘুরে আসুক, সবকিছু ঠিক হোক, তারপর আমরা দুজনও যাব। এরপরে সেই চিরচেনা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি, যে বাড়িতে আমি 17 বছর কাটিয়েছি। বাড়িটা যেন সেই আগের মতোই আছে। আমি আমার স্বামীর সাথে পালিয়ে গিয়েছিলাম বলে আমার বাবা মা আমাকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর আমি একবার এসেছিলাম এ বাড়িতে। আমার আব্বু বলছে, এ বাড়িতে যদি তুই পা রাখিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কিন্তু বাবা তো আমাকে নিজে ডেকেছে, তাই হয়তো সেই অভিশাপ এখন আর লাগবে না। এ কথা ভেবে গেট পেরিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকে গেলাম। ড্রয়িং রুমের ভিতরে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি আমার বড় ভাইয়া সুপায় বসে আছে। আমাকে এত বছর পরে দেখে ভাইয়া ছুটে আসলো, আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া বলল, কেমন আছিস বোন? আমি বললাম, ভাইয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভাইয়া বলল, হ্যাঁ আমি ভালো আছি, আয় বস। আমার হাত ধরে টেনে নিয়ে সোফায় বসালো। এরপর হাসি কান্না মিশ্রিত কণ্ঠে ভাইয়া বলল, তুই তো সেই আগের মতোই আছিস, একটুও বদলাসনি। এরপর আমি বললাম, ভাইয়া তুমি তো বদলে গেছো, তোমার চুল পেকেছে, দাড়ি পেকেছে, আর তুমি আগের অনেক রোগা হয়ে গেছো। ভাইয়া তখন একটু হাসলো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা মা কোথায় ভাইয়া? ভাইয়া বলল, বাবা বাবার ঘরে আছে। আমি বললাম, আচ্ছা আমি দেখে আসি। এই বলে আমি উঠে দাঁড়ালাম। ভাইয়া আমার হাত ধরে বলল, তুই এখন যাস না বোন, বাবা নিষেধ করেছে তোকে যেতে। যখন কাজ শুরু হবে তুই তখনই যাস। আমি অবাক হয়ে বললাম, কিসের কাজ? ভাইয়া বলল, এসেছিস যখন পরে জানতে পারবি। এরপর আমি আবারও বসলাম। বসে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বাবা কি আমার উপর এখনো রেগে আছে? ভাইয়া বলল, আমি জানি না, তুই মিমের রুমে গিয়ে বসতে পারিস। আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে মিমের রুমে চলে গেলাম। মিম আমাকে দেখেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও আবেগপ্রবণ হয়ে গেলাম, কারণ আমি দীর্ঘ 12 বছর পর আমার ছোট বোনকে দেখছি। তখন মিম কান্না করতে করতে বলল, আপু তুমি এতদিন আমাদের বাসায় আসোনি কেন? তুমি কি কারো কাছে খবর পাওনি আমাদের মা আর বেঁচে নেই? আমি এই কথাটা শোনা মাত্রই মিমকে বললাম, কি বললি তুই? আম্মু মারা গেছে? মিম বলল, কেন তোমাকে কেউ খবর দেয়নি? তখন আমি অবাক হয়ে গেলাম, কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। মিম বলল, মা তো মারা গেছে 2 মাস হলো। মা মারা যাওয়ার 2 মাস পরে কেন তোমাকে খবর
দিল। তোরা কি একবার আমাকে খবর দিতে পারতি না? শেষবারের মতো মায়ের মুখটা একবার দেখতাম। মিম বলল, বাবা নিষেধ করেছে। ভাইয়া আর আমি অনেকবার বলেছি তোমাকে খবর দিতে, কিন্তু আব্বুর এক কথায়, বিথি যেন তোর মায়ের মুখ না দেখে। মিম বলল, দাদার সম্পত্তি সব তার ছেলের বউয়ের নামে লিখে দিয়েছে, আর মায়ের মৃত্যুর আগে তার সম্পত্তি আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে। তাই দলিলের কিছু সমস্যার কারণে তোমাকে ডেকেছে। মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। আমি রাগে ফসফস করতে করতে আমার বাবার রুমের দিকে চলে গেলাম। বাবার রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি বাবা দলিলগুলো নিয়ে যাচাই বাছাই করছে। আমি বাবার রুমে ঢুকেই বাবাকে বললাম, ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি তোমারই সন্তান, ছি বাবা, তুমি এত খারাপ। তখন বাবা দাঁড়িয়ে গিয়ে আমাকে বলল, তোকে এই রুমে আসতে নিষেধ করেছি না? তখন আমি বললাম, শুধু এই রুমে কেন, এই পুরো বাড়িতেই আমি আর আসবো না। মা মারা গেছে তখন তুমি আমাকে খবর দেওনি, আর এই কাজের জন্য তুমি আমাকে এখন ডেকেছো? বাবা বলল, দলিলে 3টা সাইন লাগবে তোর। আমি বললাম, কেন? বলল, কেন সেটা তোর না জানলেও চলবে। আমি বললাম, আমি সাইন করতে পারবো না। বাবা বলল, কেন তুই সাইন করবি না? বাবা বলল, আমি তোকে কোনো সম্পত্তি দিতে চাই না। তুই যে সম্পত্তি পাবি সেই সম্পত্তি সব আমি আমার নামে নিতে চাই। এই সম্পত্তির ভাগিদার আমি, আর আমার ভাগ আমি কখনোই ছাড়বো না। বাবা বলল, তুই ভুলে গেছিস এই সম্পত্তি সব আমার বাবার। আমি বললাম, তুমিও ভুলে গেছো এই সম্পত্তি সব আমার মাকে লিখে দিয়ে গেছে, আর আমাদের মায়ের সম্পত্তি আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে। তার মানে এখন দাঁড়ালো তুমি এখন ফকির। কথা বলেই আমি ওই রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আসতেই আবারও ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। ভাইয়াকে বললাম, ভাইয়া তুই অন্তত পক্ষে মায়ের মৃত্যুর খবরটা আমাকে জানাতে পারতি। তখন ভাইয়া মাথা নিচু করে বলল, আমার হাত পা বাঁধা রে বোন। আমি ছোটবেলা থেকেই দেখছি বাবা জুয়া খেলতো, আর এই জুয়ার টাকার জন্য আম্মুকে মারধর করতো। বাধ্য হয়েই দাদার সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে যায়, কারণ আব্বুর নামে লিখে দিয়ে গেলে এতদিন সব সম্পত্তি জুয়ার পেটে চলে যেত। জুয়াখোর একটা বুড়ো বেটার সাথে আব্বু আমাকে বিয়ে দিতে চেয়েছিল শুধু টাকার লোভে। ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আমার স্বামীকে, আর সেই অপরাধে তোমরা আমার সাথে 12 বছর কোনো যোগাযোগ রাখোনি। কথা বলেই আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। গেট দিয়ে বেরোতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর আমার ছেলে। গেট থেকে বেরোতেই আমার ছেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি আব্বুকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। আমার মন বলছে আমার নানা নানু আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, তুমি ফোন করে আসতে বলার আগেই আমি চলে এসেছি। আমার ছেলে বলল, আম্মু নানা নানু কি আমাকে আর আব্বুকে নিয়ে যেতে বলেছে? আমার ছেলের এসব কথা শুনে আমি চোখের জল লুকানোর চেষ্টা করলাম। আমার ছেলের কপালে চুমু দিয়ে বললাম, আব্বু তোমার নানু বাসায় নেই, পরে না হয় এক সময় তোমার নানুকে দেখতে আসবো, এখন চলো আমরা বাসায় যাই। এরপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, চলো আমি একটু কবরস্থানে যাব। তখন আমার স্বামী বলল, বিথি আমি সবই জানতে পেরেছি, তুমি কি আমাকে পেয়ে সন্তুষ্ট না? আমি বললাম, এ কথা কেন বলছো? আমার স্বামী বলল, তুমি যদি আমাকে পেয়ে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এই সম্পত্তি কখনোই নিতে আসবা না। যেই সম্পত্তি বাবা আর মেয়ের মধ্যে দূরত্ব বাজায় সেই সম্পত্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দরকার নেই। চলো আমরা কবর জিয়ারত করে বাসায় চলে যাই। আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী আর ছেলেকে নিয়ে সুখে আছি। এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই, এটা এক আপুর জীবনের গল্প। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে। এই গল্পটা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।